হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে হচ্ছে শনিবার, আমার উইকেন্ড। অনেকদিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না, তাই আমি ডিসাইড করলাম যে আজকে তোমাদের সাথে দিনটা একটু শেয়ার করি। গতকালকে রাতে আর্জেন্টিনার ম্যাচ ছিল, তো আমরা ভোর 4টায় উঠেছিলাম। তো এরপরে যদিও আমি হাফ টাইম দেখে ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর আমার উঠতে উঠতে 10টা বেজে গিয়েছে। তো ঝটপট ব্রেকফাস্ট করে, যেহেতু অনেক দিন ধরে ফার্নিচারগুলো মোছা হচ্ছিল না, আমি দেখতেছিলাম যে একদম ধুলা পড়ে আছে। তো আগে উঠেই ব্রেকফাস্ট করে আমি ফার্নিচারগুলো মুছে নিলাম। আর যেহেতু এক সপ্তাহ বাসায় ছিলাম, অনেক কাপড় টাপড় বাসা থেকে নিয়েও আসছি, তো সেগুলোই ভাবতেছিলাম যাকে সর্ট আউট করে ফেলি। অফিসে যেহেতু আমার এক্সাম চলতেছে, এর কারণে আমি এক সপ্তাহ আম্মুর বাসায় ছিলাম, এবং ওইখানে থাকার সময় আমার যেহেতু অফিস করা লেগেছিল, আমি যাওয়ার আগে কিন্তু অনেকগুলো জামাই নিয়ে গিয়েছিলাম সাথে, তো সেগুলোই আবার ফেরত আনলাম। তোমাদের সাথে নর্মালি ছুটির দিনগুলোতেই আমার ব্লগগুলো শেয়ার করা হয়, এছাড়া আমি খুব একটা সময় পাই না সব কিছু ডকুমেন্ট করার। তো তাই ভাবলাম যে অনেকদিন ধরে যেহেতু কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, ওয়াই নট আজকেই। ছুটির দিনের ব্লগ মানেই রান্নার ভিডিও। তা আমি কিন্তু কিচেনে গিয়ে দেখি অলরেডি আম্মু সব কিছু কেটে ফেলেছেন। এগুলো ছিল কাঁকরোলের ভিতরের অংশ, আর এটা ছিল বাইরের অংশ। আজকে এইটা দিয়ে একটা স্পেশাল রেসিপি করা হবে, যেটা একটু পরেই আমি তোমাদের কাছে শেয়ার করব। আর এখানে কিন্তু চচ্চড়ির জন্য একটু কচু ছিল, আর এখানে আম্মু চচ্চড়িতে শিং মাছ দিবে, সেটাই কুটে বেছে ঠিক করছিলেন। আর এইটা হচ্ছে ডাল, যেটাকে আসলে বেটে ওই যে দেখালাম কাঁকরোল, সেটা দিয়ে ওই স্পেশাল রেসিপিটা করা হবে। তো আমি ডাইনিং টেবিলে আসি এবং এসে দেখি যে আপু ব্রেকফাস্ট করতেছে। আপু গতকালকে রাতে প্রায় জাস্ট মনে হয় 2.5-3 ঘন্টার মতো ঘুমিয়েছিলেন, যার কারণে আপুরও একটু লেট হয়ে গেল আজকে। তো যাই হোক, আমরা আড্ডা দিচ্ছিলাম, তারপরে চলে আসি আবার রান্নাঘরে। এসে দেখি যে আমের টক করা হবে। এটা কিন্তু ডাল না, এটা ডাল বাদে ডাল তৈরি করতে যা যা লাগে সবই দেওয়া হয়, আম দেওয়া হয়, এবং এটা খুবই খুবই মজা হয়। তো এরপরে পাশে আম্মু চচ্চড়ি রান্নার জন্য সব প্রস্তুতি নিচ্ছিলেন। এটার আমি তোমাদেরকে বলবো না, কারণ এর আগে আমার ভিডিওগুলোতে তোমরা অলরেডি চচ্চড়ির অনেক ভিডিও দেখেছো, তো চাইলে সেগুলোও দেখে নিতে পারো। এখানে যেই যেই উপকরণ বা ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া লাগবে সেগুলো আম্মু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছিলেন। আর যে শিং মাছটা ইউজ করা হবে, শিং মাছের যে উপরের চামড়াটা, সেটা কিন্তু একটু তুলে তারপরেই এখানে দেওয়া হবে। এই যে দেখতেই পাচ্ছ, চামড়াগুলো কিন্তু নেই, শুধু শিং মাছটা আছে। তো তারপরে এই কচু এবং আদার্স যেই ভেজিটেবলসগুলো ছিল সেগুলো, এবং লাস্টে শিং মাছ, সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিতে হবে। পানিটা আলটিমেটলি মানে যেই পাত্রটাতে মাখা হয়েছিল সেখানেই একটু সামান্য পরিমাণ পানিটা ধুয়ে সেটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এই তো এই দুইটা রান্না হতে থাকবে। এরপরে চলে আসি আমি আমার রুমে। এসে দেখি যে বাবুকে রোদ পোহানো হচ্ছে। এখানে বাবু খেলা করতেছিল, আর আপুকে তেল মালিশ করে দিচ্ছিল, যেহেতু গোসল করানো হবে। বাই দ্য ওয়ে, ওর গোসলের জন্য আগে যেই বোলটা ছিল, ওই বোলটা একটু ছোট্ট ছিল, যার কারণে এখন একটা বড় বোল নেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু মানে ও খুব সুন্দর মতো সুইম করতে পারে। তো সেটাও তোমরা একটু পরেই দেখতে পারবে। তো এখানে রান্না প্রায় হয়ে আসছে। এরপরে আমরা ডিরেক্ট চলে যাব বাবুকে গোসল করানোর ভিডিওতে। এইটা হচ্ছে ওর সুন্দর বাথটাবই বলতে পারো, স্পেশাল বাথটাব। তো এখানে বাবুকে একটু শ্যাম্পু এবং সাবান দিয়ে ভালো মতো বডি ওয়াশ দিয়ে পুরা মুছে দেওয়া হচ্ছিল, এবং ও কিন্তু খুব মজা পাচ্ছিল, কারণ এখানে হচ্ছে ও হাত পা ছড়াতে পারে এবং খেলা করতে পারে। আগের বোলটা ছোট হওয়ার কারণে একটু রেস্ট্রিকশনস ছিল। এই তো এটা হচ্ছে আজকের স্পেশাল একটা রেসিপি। এটা আম্মু আগে ট্রাই করেন নাই, তো উনিও এক্সপেরিমেন্টাল হিসেবেই দেখতেছিলেন কেমন হয়। তো এই তো কাঁকরোলটাকে একটু পানিতে ভেপে নিতে হবে বা একটু সিদ্ধ করে নিতে হবে, যাতে নরম থাকে। আর এখানে আদা রসুন আম্মু আগে বেটে রেখেছিলেন, এখানে এক্সট্রা করে জাস্ট কাঁচামরিচটা বেটে নিচ্ছেন। আর ওই সাইডে আছে ডাল বাটা আর পেঁয়াজ।
সব কিছু বাটা হয়ে গেলে এগুলোকে ওই ডালের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং সাথে একটু পেঁয়াজও দেওয়া হবে এবং সবগুলোকে একসাথে মিক্স করা হবে। অনেকের মনে হতে পারে আমরা কি পেঁয়াজু করতেছি কিনা, কিন্তু না, এটা পেঁয়াজু না, এটা হচ্ছে ওই যে কাঁকরোলটা আমরা একটু ভেপে নিয়েছিলাম সেটার মধ্যে পুর হিসেবে ইউজ করা হবে। তো এখানে বাটা মশলা এবং ডালের সাথে শুকনো মরিচ, তারপর একটু আদা রসুন বাটা, জিরা বাটা, একটু সামান্য পরিমাণে লবণ এবং এক্সট্রা টেস্টের জন্য ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা আছে সেটাও দিয়ে দেওয়া হবে এবং সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করা হবে। এটা চাইলে কাঁকরোলের বদলে পটল দিয়েও করা যায়, বাট পটলের পুর এর আগে আমরা খেয়েছি। আজকে আম্মু বলতেছিলেন যে কাঁকরোল দিয়ে করে দেখি কেমন লাগে। তো এটা আসলে কিছুটা তিতা, মানে অনেক বেশি না, বাট কেউ যদি মনে করে যে না একদম পুর সহ একসাথে কামড় দিয়ে খাবে, বাইট নিবে, তখন হচ্ছে সেটা একদম ব্যালেন্স হয়ে যায়। আর আমরা ভাতের সাথেও খেয়ে দেখেছি, এটা কিন্তু দারুণ ছিল, নট ব্যাড। বাট অনেকে চাইলে ঠিক সেম পুরটা কিন্তু পটলের মধ্যেও দিতে পারে। তো যাই হোক, আম্মু একে একে সবগুলো পুর ভরে দিচ্ছিলেন এবং এখানে মানে একটা প্লেটের মধ্যে সাজানো হচ্ছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। এটাকে দেখলে কিন্তু অনেকে ডেজার্টও ভাবতে পারে, হ্যাঁ, যে কোনো একটা রসগোল্লা বা কোনো মিষ্টি টাইপের কোনো আইটেম। তো যাই হোক, এরপরে এখানে সুন্দর মতো চুলার জাল জ্বালিয়ে দেওয়া হলো। এখানে একটু মানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আস্তে আস্তে আম্মু উল্টো করে একে একে এই কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছিলেন। আমি প্রথমে আম্মুকে বলতেছিলাম যে এটা কি মানে ভেঙে যাওয়ার বা মানে পুরটা বের হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি আছে কি না, কিন্তু পরে আম্মু বললেন যে না, এটাকে উপর করে দিলে এরকম কোনো সম্ভাবনাই নাই। এবং আসলেই সত্যি যখন এটাকে তোলা হলো একদম সুন্দরভাবে সেট হয়েছিল, মনে হচ্ছে সব কাঁকরোল যখন ভাজা হয়ে গেছে তখন এই তো তুলছে আম্মু এবং দেখেন যে কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। একটা কাঁকরোলও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এরপরে আমরা চলে আসি ডাইনিং রুমে এবং ডাইনিং টেবিলে বসে আম্মু বলছিল যে তোমরা টেস্ট করে দেখো, এবং সত্যি বলতে এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। তো এই তো, আর এখানে ছিল ম্যাঙ্গো আইসক্রিম। এটা কিন্তু হোমমেড আইসক্রিম, যেটা নাজলি আপু করেছিলেন এবং আমার জন্য রেখে দিয়েছিলেন। আমি যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, আমি ভেবেছিলাম হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু লাকিলি দেখলাম যে না, আমার জন্যও আছে। তারপর সেটা টেস্ট করলাম, খুবই মজা হয়েছিল। ওটার রেসিপি আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো তারপর আমরা লাঞ্চের টাইম হয়ে যায়, আমরা লাঞ্চ খেতে বসে যাই। লাঞ্চ করার পর আমি রুমে চলে আসি, একটু রেস্ট নেই। কখন যে ঘুমায় যাই আমি নিজেও টের পাই নাই। নর্মালি দুপুরবেলা আসলে অতটা ঘুম আমার আসে না, কারণ যেহেতু প্রতিদিনই অফিস থাকে তো ওরকম অভ্যাসও নাই। বাট আজকে কেন জানি আমি ঘুমায় পড়ি, সেটা আমি টের পাইনি। তো তারপরে আজকে আমার হাজব্যান্ড আলমাস, ও তাড়াতাড়ি চলে আসে এবং ওর সাইড থেকে এই কামরাঙ্গাগুলো নিয়ে আসে। যদিও কামরাঙ্গাগুলো আমি পরে মাখিয়েছিলাম, বাট প্রচণ্ড টক হওয়ার কারণে আসলে খেতে পারি নাই। আমি তো খুব শখ করে একদম রান্নাঘরে গিয়ে যে না আজকে একটু কামরাঙ্গা মাখা খাবো, তো এর জন্য পিস পিস করে কেটে সেটার মধ্যে বেশি কিছু না, জাস্ট একটু শুকনো মরিচ এবং লবণ দিয়েই মাখাইলাম। তো আমার কাছে মনে হয়েছিল এটাই এনাফ। পরে দেখি যে না, প্রচণ্ড টক, এর কারণে একটু চিনিও দেই, কিন্তু তাতেও কোনো কাজ হয় নাই। মানে লাস্ট পর্যন্ত আসলে খেতে পারি নাই। আজকে দুপুরে যে টকটা রান্না করা হয়েছিল সেটা আম দিয়ে রান্না করা হয়েছিল এবং আমটা খুবই মিষ্টি ছিল। তো পরে সবাই টেস্ট করার পর, কামরাঙ্গা টেস্ট করার পর বলতেছিল যে আসলে ওই টকের মধ্যে মানে কামরাঙ্গা দিলে মনে হয় আর একটু ভালো হইতো, একটু টক টক লাগতো, কারণ এই কামরাঙ্গাটা টক ছিল আর ওইদিকে টকের জন্য যে আম ইউজ করেছি ওটা ছিল মিষ্টি। এই সেই অসম্ভব টক কামরাঙ্গা, দেখতে খুবই সুন্দর লাগতেছিল, বাট খেতে খুবই টক ছিল। যাই হোক, এরপরে আম্মু নামাজ পড়ার পর বললো যে বিকালের নাস্তা বানাবে। বিকালের নাস্তায় আজকে আমরা খাবো পেঁয়াজু। যেহেতু অলরেডি ডাল বাটাই ছিল দুপুরবেলার, ওই যে কাঁকরোলের পুর খেলাম আমরা, তো সেখান থেকে কিছু অংশ আম্মু আগেই তুলে রেখেছিলেন আলাদা করে। তো সেই ডাল বাটার সাথে আরও এক্সট্রা কিছু পেঁয়াজ অ্যাড করে মানে সব কিছু মশলা মেখে তারপরে পেঁয়াজও বানানো হচ্ছে। এখানে একটা একটা করে আম্মু কড়াইয়ে দিয়ে দিচ্ছিলেন এবং সেটা ভাজা হচ্ছিল। আজকে আসলে বিকালের নাস্তা হিসেবে অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে, একে একে দেখতে থাকো তাহলেই বুঝবে আজকে বিকালটা আমরা কতটা সুন্দরভাবে কাটিয়েছি।
অলরেডি একটা সাইড হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালারও চলে আসছিল, এবং ভাজা পুরাটা হয়ে যাওয়ার পর আম্মু একে একে তুলে ফেলছিলেন। আমি তো 7 দিন ছিলাম না, আমি ভেবেছিলাম আপু যেই পেস্ট্রি কেকটা বানিয়েছিলেন, চকলেট কেক, তোমাদের সাথে অলরেডি আমি রেসিপিটা শেয়ার করেছি, তো ওটা সম্ভবত শেষ। পরে আজকে আম্মু বলতেছেন যে না, ওটা ছিল, ওটা কেউই নাকি খায় না এবং আমার জন্যই ছিল বক্সে। পরে আমি খাচ্ছিলাম, আমি আলমাসকে বললাম তুমি খাবে কিনা, ও প্রথমে বললো যে নাও খাবে না। পরে আমি যখন খাচ্ছি আমারটা দেখা দেখি, পরে ও উঠে এসে বলে যে আমাকেও দাও। আর এই তো দেখতেই পাচ্ছ যে সে সুন্দর মতো আমার কাছ থেকে বাটি নিয়ে নিজেই খাচ্ছে, আবার লুকও দিচ্ছিল। তো এই ছিল সেই কেকটা, এবং আমি ভেবেছিলাম কেকটা নষ্ট হয়ে যাবে, বাট না, খুব ঠিকঠাক ছিল। তো তারপরে যখন পেঁয়াজু হয়ে গেল, তখন আলমাসকে বললাম তাহলে আমরা আজকে ড্রয়িং রুমে সবাই একসাথে বসেই খাই। তো এখানে 2 টাইপের সস ছিল, টমেটো সস আর চিলি সস। আর ওইদিকে আম্মু আবার আম কাটতেছিলেন। এরপরে আপু আবার বলতেছিল চা বানাবে। তো সব মিলিয়ে অনেক কিছু একসাথে প্রসেসিং চলছিল। তো এখানে আমরা বসে বসে মুরাদ হায়াত বা হায়াত মুরাদ কোনো একটা নাটক আছে, টার্কিশ নাটক, যেটার বাংলা ডাব এসআরকে টিভিতে ব্রডকাস্ট করা হয়। আলমাস বলছিল যে ঠিক আছে আমরা এটা দেখতে দেখতেই খাই। এখানে আম্মু চলে আসছিলেন আম নিয়ে, এই তো ভাইয়াও চলে আসছে, আর ওইদিকে নাজলি আপু রান্না করতেছে, রান্না না আসলে চা বানাচ্ছিল। তো এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। বিকালবেলা বা সন্ধ্যাবেলায় আসলে সবাই একসাথে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। তো আমি ভাবলাম যে আপু কী করে একটু দেখে আসি। এখানে আপু ক্যারামেল বানাচ্ছিলেন। আপুর আসলে চা অনেক পছন্দ, যার কারণে আপু প্রতিদিনই চা নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করেন। এই যে চাটা যখন একদম বলক ফুটে যায়, দেখতে কি সুন্দর লাগে দেখো, এবং কালারটাও কি সুন্দর আসছে। এখানে আমরা টোটাল 6 জন ছিলাম। তো আমি ঝটপট কাপগুলো নামিয়ে ফেলি, আর আপু সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলেন। চায়ের কালার দেখে বুঝতে পারছো যে কি পরিমাণ সুন্দর ছিল। আজকে আলমাস বাদে আমাদের সবারই উইকেন্ড ছিল, সবাই বাসায় ছিলাম। আর আলমাসও খুব তাড়াতাড়ি প্রায় 6টার মধ্যে বাসায় চলে আসছিল, যার কারণে সন্ধ্যার সময়টা আমরা সবাই একসাথেই কাটাতে পেরেছি আজকে। আরেকটু ভালো হতো যদি কোনো ওয়ার্ল্ড কাপ ম্যাচ থাকতো, বাট আনফর্চুনেটলি সব ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো 10টা বা 11টা থেকেই শুরু হয় রাতের বেলা। তো যার কারণে সেটা সম্ভব হয়নি। আমরা টিভি দেখছিলাম এবং চা এনজয় করছিলাম, আর পাশে বাবুও ছিল, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তো এই ছিল আজকের ব্লগ। আজকের দিনটা খুবই সুন্দর ছিল। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।